শুধুমাত্র রাশিয়াকে একপাশে রেখে বাদবাকি তেলের নিয়ন্ত্রণ যেন আমেরিকার উপর থাকে, সেই জায়গায় তিনি যেতে চাচ্ছেন। তাদের এটা আমাদের নিয়ে বা এরকম তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। আমেরিকা এমন একটা ভৌগোলিক অবস্থানগত সুবিধা তারা পায়, তাদের দেশ কখনো আক্রান্ত হয় না। আপনি দেখবেন যে মরেছে সবচেয়ে পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মধ্যে মরেছে কারা? মরেছে ইউরোপের লোক, মরেছে আফ্রিকার লোক, মরেছে এশিয়ার লোক। আপনি যদি ইরানের দখলদারিত্ব পেলেন না, আপনার যে উদ্দেশ্য সেটা যে সাধন হলো না, এটাই কিন্তু আমেরিকার পরাজয়, এটাই কিন্তু ইসরায়েলের পরাজয়। তেল এর বাজারে এখন সর্বোচ্চ $116 পৌঁছেছে। এই $116 এটা থামবে বলে বিশ্বাস করা কঠিন। চর্চা ডিকোর্টে স্বাগতম। ইরানের যুদ্ধ নিয়ে এবার অনেকটা রাগঢাক না করেই ডোনাল্ড ট্রাম্প মুখ খুললেন। তিনি বললেন তিনি ইরানের তেল, ইরানের খাড়ক দ্বীপের দখল নিতে চান। পাশাপাশি তিনি বলেছেন আমেরিকা সক্ষম হয়েছে ইরানের রেজিম পরিবর্তন করতে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা, ওদিকে ইরানে যে স্থল অভিযান চালাতে পারে আমেরিকা, এই শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। বৈশ্বিকভাবে সূচকের পতন ঘটেছে অনেক শেয়ার বাজারে। ইরানের বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক বাজারে তেলের দাম এবং শেয়ার বাজারের কি অবস্থা, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, শুরুতেই ট্রাম্পের কথায় চলে যাই। ট্রাম্প অনেকটা রাগঢাক না করে বলে ফেলেছেন যে ইরানের তেল আর খাড়ক দ্বীপের দখল নিতে চায় সে। আসলেই কি শুধু তেল, নাকি ইরানের রেজিম পরিবর্তনের মাধ্যমে দেশটিকে দুর্বল করে ফেলতে চাচ্ছে ট্রাম্প? প্রথম জিনিস হচ্ছে যে ট্রাম্প ব্যক্তিটি যিনি কথা বলছেন, তিনি একটি সমস্যা হলো মহাশক্তিধর দেশের প্রেসিডেন্ট। সর্বোচ্চ ব্যক্তি, একদম। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। সমস্যাটা এইখানেই। তিনি একজন এলেবেলে লোক হলে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বললে কোনো ধরনের সমস্যা ছিল না। কিন্তু তিনি একেক সময় একেক কথা বলেন। তিনি এই যে আপনি একটু আগে বলছিলেন যে রেজিম চেঞ্জ। হ্যাঁ, যদি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়টা যদি রেজিম চেঞ্জের মধ্যে পড়ে, যদি এখানে আরও ৪০ জন শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দের হত্যাকে যদি রেজিম চেঞ্জের আওতায় ধরা হয়, তাহলে বলা যেতে পারে হ্যাঁ, ট্রাম্প এক্ষেত্রে সত্য বলেছেন। আচ্ছা। কিন্তু বাস্তবে কি এটা সত্য? একজন ধরেন যে প্রায় ৮৭ বছর বয়স্ক ছিলেন আয়াতুল্লাহ, উনি যেকোনো দিন মারা যেতে পারতেন। একদম। তাহলে ওনার জায়গায় আরেকজন আসতো। তো উনি নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়। তো ওনার জায়গায় আরেকজন নির্বাচিত হয়েছেন। ফলে রেজিম কিন্তু চেঞ্জ হয়নি। তিনি যে বলছেন যে খাড়ক দ্বীপে দখল নেবেন, ভালো কথা। তিনি ভেনেজুয়েলা নিয়ে কিন্তু বলেছিলেন যে ভেনেজুয়েলা দখলের পরে যে আমরা তেল এর দখল নিতে চাই এবং ভেনেজুয়েলা কত তেল দিতে আমেরিকাকে দেবে সেটারও তিনি একটা হিসাব দিয়েছিলেন যে আমরা যে অভিযান চালিয়েছি এতে কোনো চিন্তা নেই, এর যা খরচ সবকিছু ভেনেজুয়েলার তেল থেকে আমরা তুলে নেব। কিন্তু তিনি যে তেলের উপর যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা এই আরব দেশগুলোকে বাদ দিয়ে, ভেনেজুয়েলাকে বাদ দিয়ে, ইরানকে বাদ দিয়ে, এ শুধুমাত্র রাশিয়াকে একপাশে রেখে বাদবাকি তেলের নিয়ন্ত্রণ যেন আমেরিকার উপর থাকে, সেই জায়গায় তিনি যেতে চাচ্ছেন। আপনাকে একটা জাস্ট দেখাই, এই বইটা লিখেছিলেন একজন বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড, আচ্ছা। ট্রাম্পের প্রথম জমানা নিয়ে। বইটার নাম ফিয়ার, এবং ফিয়ারে তিনি দেখিয়েছেন প্রতিটি পাতায় প্রতিদিন যে ক্ষমতায় বসার দিন থেকে একদম ক্ষমতা ছাড়া শেষ দিন পর্যন্ত ট্রাম্প কি ধরনের অস্থির মানে ছিলেন এবং কি ধরনের অস্থির তার সিদ্ধান্ত। আজকে এই মুহূর্তে এক সিদ্ধান্ত নেন তো পরের মুহূর্তে আরেক সিদ্ধান্ত, এবং বড় সড়ো পদেও তিনি কখন কাকে রাখবেন কখন কাকে রাখবেন না এটা একদম মানে কোনো ধরনের কোনো, বরং সেই তুলনায় বর্তমান এটা একটু সামান্য হলেও মানে আচ্ছা। স্থিতিশীল। কিন্তু ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে যেটা বলছেন তার যে এরকম লেজে গোবরে অবস্থা হবে, এইটা ট্রাম্প নিজেও ভাবেননি। নিজে ভাবেননি এই কারণে, কারণ তাদের ধারণা ছিল যে ইসরায়েল এবং আমেরিকা দুপক্ষ মিলে যদি ইরানের উপর মুহুর্মুহু মিসাইল, মুহুর্মুহু বোমারু বিমান দিয়ে হামলা চালাতে পারে, তাহলে ইরানের কেউ বেশিক্ষণ টিকতে পারবে না। কিন্তু সেইটা সত্য প্রমাণিত হয়নি। সত্য প্রমাণিত না হওয়ার ফলে তার এই যে অস্থির মতির বিষয়টা, তিনি যে অস্থির এবং মেন্টালি ডিস্টার্ব, এ বিষয়ে কারোর কোনো নেই, সন্দেহ নেই। এবং এই কারণেই কিন্তু
আমেরিকার ভেতরেও আন্দোলন শুরু হয়ে গেছে। আমেরিকার ভেতরের আন্দোলন নিয়ে কথা বলবো সেলিম খান, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে, এই কথার মধ্যে দিয়ে কিন্তু যুদ্ধ কোনোভাবে কোনো না কোনোভাবে এগিয়ে যাচ্ছে, স্থল সেনা যাচ্ছে ইরানের দিকে এখনো আমরা যতটুকু জানি। সব মিলে যদি আসলে ট্রাম্প হরমুজ প্রণালী দখল, খারক দ্বীপ দখল করতে পারে, দুঃখিত, খারক দ্বীপ যদি দখল করতে পারে ট্রাম্প, সেক্ষেত্রে বৈশ্বিক বাজারের প্রভাব কি পড়বে? শুনুন, প্রথম জিনিস হচ্ছে যে বৈশ্বিক বাজারের প্রভাব আপনি বললেন। আপনি দেখেন যে ট্রাম্প যখনই বলেছেন যে স্থল অভিযান চালাতে আমেরিকা প্রস্তুত এবং সেজন্য সে আরও 10,000 সৈন্য পাঠাচ্ছে। পাঠাচ্ছে। এর আগে এই ওকিনাওয়া থেকে 2,500 মেরিন সেনা আনা হয়েছিল, ঠিক আছে? তো এই বার্তাটা যখনই গেছে তখনই কিন্তু তেলের বাজার অস্থির হওয়া শুরু করেছে। তেলের বাজারে এখন সর্বোচ্চ $116 পৌঁছেছে। এই $116 এটা থামবে বলে বিশ্বাস করা কঠিন, কারণ এটা আরও বেশি হবে। এখন তেলের বাজারে এই সমস্যার কারণে আপনি আমি এই আমাদের যে পেট্রোল পাম্পগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু বুঝতে পারি যে এর প্রভাব আমাদের সাধারণ মানুষের উপর কি প্রভাব ফেলেছে, প্রচুর। মানে কি ধরনের প্রভাব ফেলেছে। আপনাকে একটা বলি যে এইটা না বললে ঠিক ইয়ে হয় না, মানে বোঝা যাবে না যে জিনিসটা। আমাদের দেশে যদি ধরেন মাইলের পর মাইল লাইন দিয়ে তেল কিনতে হয়, আমাদের গাড়ি ঘোড়া তেলের অভাবে যদি বন্ধ হয়ে যায়, আমাদের সেচ ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায় তেলের অভাবে, তাতে আমেরিকার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু হবে না। তাদের এটা আমাদের নিয়ে বা এরকম তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু আপনি আজকে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট দেখেন। আমি নিউ ইয়র্ক টাইমস সম্পর্কে বলার আগে, এই রিপোর্টটা বলার আগে একটা কথা বলি যে আমি কিন্তু পশ্চিমা এইসব পত্রপত্রিকা খুব বেশি যে বিশ্বাস করি বা খুব বেশি তাদের আস্থায় নিই এমন না। কিন্তু বিষয়টা, তারা এই যুদ্ধ নিয়ে অন্যান্য যুদ্ধের সময় তারা সবসময় সরকারের পাশে থেকেছে এবং সরকারের গুণগান গেয়েছে। শুধুমাত্র ট্রাম্পের ভেনেজুয়েলা এবং পরবর্তীতে ইরান নিয়ে তারা পুরোপুরি ট্রাম্পের পক্ষে নেই। এই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে যে শীত চলে যাওয়ার পরে এখন কিন্তু আস্তে আস্তে আপনার বসন্ত আসছে বা স্প্রিং শুরু হবে আমেরিকায়। এই আমেরিকায় আস্তে আস্তে এই যে প্রচণ্ড ঠান্ডা জায়গা থেকে বেরে অনেকে এই সময় বেড়াতে বের হন। তারা একজনের উদাহরণ দিয়েছেন যে তিনি এক জায়গা থেকে একটু দূরবর্তী আরেক জায়গায় বেড়াতে যেতেন, কিন্তু তিনি হিসাব করে দেখেছেন যে তার যে পরিমাণ পয়সা খরচ হতো তার চেয়ে $100 বেশি তেল লাগবে। আচ্ছা। তিনি সঙ্গে সঙ্গে সেই যাত্রা বাতিল করেছেন। আমেরিকায় গ্যালন $4 কাছাকাছি পৌঁছে গেছে, প্রতি গ্যালন $4 কাছাকাছি পৌঁছে গেছে। এটা যদি $4 ছাড়িয়ে $5 হয় তাহলে আমেরিকায় কিন্তু সামাল দেয়া মুশকিল হবে। এবং এটাই কিন্তু সারা, মানে ইরান বলেন, আপনার রাশিয়া বলেন, চীন বলেন, তারা সবাই চাচ্ছে যে আমেরিকানরা এফেক্টেড হোক। কারণ আমেরিকা এমন একটা ভৌগোলিক অবস্থানগত সুবিধা তারা পায়, তাদের দেশ কখনো আক্রান্ত হয় না। আপনি দেখবেন যে মরেছে সবচেয়ে পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মধ্যে মরেছে কারা? মরেছে ইউরোপের লোক, মরেছে আফ্রিকার লোক, মরেছে এশিয়ার লোক। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এইসবে সমস্ত যুদ্ধ বিগ্রহে প্রাণ হারিয়েছে। কিন্তু আপনি যদি আমেরিকায় দেখেন, আমেরিকা নিজেদের মধ্যে গৃহযুদ্ধে লড়াই করেছে, কিন্তু কোনো তাদেরকে বড় ধরনের কোনো লড়াই করতে হয়নি। ফলে যা ক্ষয়ক্ষতি সেটা কিন্তু এইখানেই হবে। তো আমেরিকানদের যদি ক্ষতি পৌঁছাতে হয় তাহলে আমেরিকায় তেলের দাম চড়া হতে হবে। আর আমেরিকার তেলের দাম, আমেরিকার নিজস্ব অনেক তেল আছে, বিপুল পরিমাণ তেল এবং গ্যাস দুটোই আছে, যে কারণে তারা তাদের নিজস্ব তেল গ্যাস বিক্রি করতে চায়। এবং এই বিক্রি করার নীতি কিন্তু আগের সরকারের ছিল না। ট্রাম্প আসার পরে এইটার উপরে বেশি জোর দিয়েছেন এবং অন্য দেশগুলোকে বাধ্য করছেন। এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে উনি এই ট্যারিফের নাম করে যে চুক্তি করেছেন, তাদেরকে প্রত্যেকটা দেশকে বাধ্য করেছেন যে তার দেশ থেকে তেল কিংবা এলএনজি কিনতে হবে। কারণ আমেরিকা তার মনে করছে যে তার মানে ভূভাগের তলদেশে যে তেল গ্যাস আছে এগুলো বেচে দিতে পারলেই তার জন্যে স্বস্তি। কারণ একটি দেশের প্রায় $40 ট্রিলিয়ন ঋণগ্রস্ত হয়ে পড়েছে একটি দেশ। এবং এই দেশ যদি কোনোভাবে পেট্রো ডলার যদি মার খায় তাহলে আমেরিকার ডলারের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হবে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে ট্রাম্প কিন্তু এই
কাজগুলো করে যাচ্ছেন। সেলিম খান, আপনি আমেরিকার কথা বলছিলেন। আমরা আমেরিকায় গতকালকেই দেখলাম যে ট্রাম্প বিরোধী একটি বিক্ষোভ হয়েছে, নো কিংস বিক্ষোভ। সেখানে প্রচুর মানুষ হয়েছে আগের কয়েক দফার চাইতে। তো সব মিলিয়ে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প কতখানি চাপে পড়তে যাচ্ছে? প্রথম জিনিস হচ্ছে যে বিক্ষোভটা হয়েছে আমেরিকায় অভূতপূর্ব। একদম। প্রায় বড় বড় শহর, ছোট ছোট শহর, বিভিন্ন মানে এখন তাদের কাউন্টি মানে এলাকায় যে সব জায়গার মানুষ বিক্ষোভে অংশ ফেটে নিয়েছে। পড়েছেন এবং এই বিক্ষোভে বলা হচ্ছে যে ৩,২০০ জায়গার বেশি জায়গায় বিক্ষোভ হয়েছে এবং প্রায় ৮০ লাখ মানুষ সেখানে যোগ দিয়েছেন বলে বলা হচ্ছে। এটা কিন্তু চারটিখানি কথা না যে একটা একদম। আমেরিকার মতো একটা বিশাল দেশ, নিঃসন্দেহে বিশাল দেশ, সেখানে যদি এই বিপুল সংখ্যক মানুষ যুদ্ধের বিরুদ্ধে মুখ খোলেন এবং ট্রাম্প কিন্তু সহজ এটা বুঝতে পারছেন যে এই যুদ্ধ তার পক্ষে চালানো খুব বেশি দিন কঠিন সম্ভব হয়ে হবে না। যাচ্ছে। জনমত ক্রমেই তার বিপক্ষে চলে যাচ্ছে। প্রথমেই তার এই ইরানে হামলা চালানোর বিপক্ষে কিন্তু 75 থেকে 76% লোকের মতামত ছিল যে এই যুদ্ধে যাওয়া যাবে না। হুম। এখন এই সংখ্যা যদি আরো বাড়তে থাকে তাহলে কিন্তু ট্রাম্পের পক্ষে, আর আপনি যে নির্বাচনের কথা বলছেন, হুম। সেই নির্বাচন নিয়ে ট্রাম্প খুব বেশি চিন্তিত এই মুহূর্তে বলে মনে হয় না। তিনি মনে করছেন ভেনেজুয়েলার মতো তিনি ইরানেও একটি খেলা দেখাবেন এবং এই খেলা দেখিয়ে তিনি দেশের মানুষকে এই কথা বলবেন আবারও, মেক আমেরিকা গ্রেট এগেন, আমি এটা আরও একটা কাজ করে দেখালাম যে মেক আমেরিকা গ্রেট এগেন, সুতরাং তোমরা আমাকে ভোট দাও। তিনি এই মুহূর্তে জয় ছাড়া আর কোনো কিছু ভাবছেন না, কিন্তু সেই জয় কতটা সহজ হবে সেটা বলা খুব কঠিন। আচ্ছা, সেলিম খান, আবার ট্রাম্পের প্রসঙ্গেই আসি যে ট্রাম্প, আমরা সকালেই দেখলাম যে পাকিস্তানের মধ্যস্থতায় নাকি ইরানের সাথে একটা আলোচনা হচ্ছে যুদ্ধবিরতির। পাশাপাশি ট্রাম্প বলছে তারা আমেরিকা ইরানের আরো অনেকগুলো স্থাপনা চিহ্নিত করে রেখেছে যেখানে হামলা হবে। শান্তির কথা বলছে, চুক্তির কথা বলছে, আবার হামলার কথা বলছে। সব মিলে আসলে ট্রাম্প কি চাচ্ছে এটা আমরা নিজেরাও জানি না। তো ইরান আসলে কি ভাবছে ট্রাম্পের এই অবস্থানে? না, একটা হচ্ছে যে ইরান বুঝে গেছে যে ট্রাম্পের এই আলোচনার কৌশলটা হচ্ছে পুরোটাই ভণ্ডামিতে পরিপূর্ণ, পুরোটাই দ্বিচারিতায় পরিপূর্ণ। একদম। কারণ ভণ্ডামি এবং দ্বিচারিতা না হলে যখন আলোচনা হচ্ছে, ঠিক হলো যে রোববার দিন জেনিভাতে নেক্সট মিটিং হবে, সেদিন হয়তো মার্চের ১ তারিখ কিংবা ২৯ না, হ্যাঁ মার্চের ১ তারিখ আচ্ছা। জেনিভাতে মিটিং হবে এবং ওই দিন একটা ফাইনাল কথাবার্তা ইরান এবং আমেরিকা, তারা দুই পক্ষই তাদের পরমাণু অস্ত্র এবং অন্যান্য যে ইস্যুগুলো ছিল সেগুলো নিয়ে। এর মধ্যে দেখেন আপনি যে ২৮ তারিখেই ইসরায়েল হামলা চালিয়ে দিল এবং ইসরায়েলের হামলার সঙ্গে যোগ দিল হচ্ছে আপনার এই আমেরিকা নিজে। এর আগের বারও ঠিক এর আগের বার যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল সেখানেও যদি দেখেন যে ইরানের সঙ্গে একটা আলোচনা চলছিল। ইরানের সঙ্গে আলোচনা চলার মধ্যেই কিন্তু ইসরায়েল আমেরিকা ইসরায়েল ইরান হামলা চালিয়ে হামলা। বসে এবং সেই যুদ্ধ ১২ দিন পরে ইসরায়েলের বাপ বাপ বলে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হওয়ার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আপনার যুদ্ধবিরতির একটা প্রস্তাব হয়েছিল এবং এই যুদ্ধবিরতিতেও কিন্তু ইরান প্রতারিত হয়েছে। ফলে আচ্ছা। ইরানের নেতৃত্ব এখন আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ আমেরিকাকে দেবে এইটা বিশ্বাস করা খুবই কঠিন এবং তাদের জন্য তাদের যে দাবি, সেই দাবি যে মূল ১ নম্বর দাবি যে ইরান যুদ্ধবিরতিতে রাজি হতে পারে, তাকে আর ভবিষ্যতে কোনো ধরনের হামলা চালানো যাবে না। এটার জন্য আমেরিকা এবং ইন্টারন্যাশনাল গ্যারান্টি দিতে হবে। তো ইন্টারন্যাশনাল গ্যারান্টি কে দিবে? এই আমেরিকার পাশাপাশি ইউরোপ দেবে এবং দিবে ইরানের ২ বন্ধু চীন এবং রাশিয়া, যে যদি ইরান কখনো ভবিষ্যতে কারো দ্বারা আক্রান্ত হয় তাহলে তারা তাদেরকে রক্ষা করবে বা কিছু করবে। এই ধরনের প্রতিশ্রুতি তাকে দিতে হবে। আচ্ছা, সেলিম খান, আমরা শেষ করব। শেষ করার আগে আমরা দেখছিলাম যে বিশেষজ্ঞরা বলছেন যে এই যুদ্ধ হয়তো দ্রুতই থামছে না। সেই জায়গাটায় যদি এটি চলমান থাকে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আসলে কি হবে? দেখুন, মধ্যপ্রাচ্য যেভাবে ফ্লারিশ করছিল, আমরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যকে জানি যে একটা তেল নির্ভর অর্থনীতি। অর্থনীতি। তেল নির্ভর অর্থনীতি থেকে সেখানকার শাসক, প্রথম প্রজন্মের যে শাসক ছিলেন তারা তেলের পয়সায় তারা অন্য কিছু আর ভাবেননি, যে অন্য কিছু লাগবে এমন কথাও ভাবেননি। কিন্তু তারপরে দ্বিতীয় প্রজন্মের যে শাসকরা এসছেন তারা কিন্তু অন্য দিকের কথা চিন্তা করছেন। আরবরা বেসিক্যালি সবসময় কিন্তু বণিক।
এবং তারা তাদের ব্যবসা বুদ্ধি কিন্তু সাংঘাতিক। এবং সেই সুদূর অতীতকাল থেকে যদি দেখেন, তারা এই পূর্বের সঙ্গে পশ্চিমের, মানে এশিয়ার একেবারে পূর্ব প্রান্ত, সে চীন থেকে শুরু করে যে ইউরোপ পর্যন্ত যে ব্যবসা চালু রাখতেন, এই ব্যবসাটা চালু রাখতেন কিন্তু আরব বণিকরা আচ্ছা। এবং আরব বণিকদের সাহায্যে। ফলে তাদের মধ্যে একটা ব্যবসায়িক মনোভাব সবসময় ছিল। তো এই আরবরা তেল থেকে তাদের দেশের অর্থনীতিকে পরিবর্তন করে তারা বিভিন্ন রকম, তার মধ্যে এক সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দুবাই, হুম। আবুধাবি, আপনার কাতারের দোহা, ঠিক আছে? তাদের ওইখানে দেখেন আপনি কাতারের দোহা, কাতার এয়ারলাইন্স, আপনার কুয়েত এয়ারলাইন্স, আপনি গালফ এয়ারলাইন্স, আপনি তারা সারা বিশ্বের আপনার বড় বড় রুট, যত পূর্ব এবং পশ্চিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সারা বিশ্বে কি পরিমাণ বিমান, এবং প্রত্যেকটি বিমান সংস্থা লাভজনক এবং সবচেয়ে বড় বিমান সংস্থা। সিঙ্গাপুরের এই দিক, সিঙ্গাপুর বাদে এখন কিন্তু পুরো পূর্ব পশ্চিমের সঙ্গে যোগসূত্র কিন্তু এই মধ্যপ্রাচ্য, তারা ট্রান্সফার করার চেষ্টা করছিল। দুবাইয়ে প্রতি বছর 2 কোটির উপরে পর্যটক যায়। আচ্ছা। কি দেখতে যায়? ওখানে তো মরুভূমি, একসময় ওখানে একটা জেলেদের গ্রাম ছিল। সেই জায়গাকে তারা একেবারে নতুন ফরম্যাটে নিয়ে আসছে। সেই জায়গায় যে বুর্জ খলিফা নামে যে টাওয়ার তৈরি করা হয়েছে, সেটি পৃথিবীর সবচেয়ে উচ্চতম টাওয়ার। সেইভাবে যখন ইয়ে করা হয়েছিল, ফ্লারিশ করছিল এরা আস্তে আস্তে। আপনার এমবিএস সৌদি আরবে আসার পর তিনিও চেষ্টা করছিলেন যে সৌদি অর্থনীতিকে কিভাবে আস্তে আস্তে তেল নির্ভরশীলতা থেকে অন্যদিকে টার্ন করানো যায়। এবং আমেরিকার এক যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েলের এক অন্যায় যুদ্ধ তাদের এই পুরো পরিকল্পনাকে মানে ভণ্ডুল করে দেওয়ার পথে বসিয়ে দিয়েছে। এই যুদ্ধ যদি আর বেশি দিন চলে, ইরান তো ধরেন, ইরানের সক্ষমতা, ইরান কখনো মনে করে না যে সে ইসরায়েলের বিরুদ্ধে জিতে যাবে বা সে তেল আবিব দখল করবে, সে ওয়াশিংটন দখল করবে, এটা সে কখনো ভাবে না। কিন্তু আপনিও যে ইরান দখল করতে পারছেন না, বা আপনিও যে ইরানের দখলদারিত্ব পেলেন না, আপনার যে উদ্দেশ্য সেটা যে সাধন হলো না, এটাই কিন্তু আমেরিকার পরাজয়, এটাই কিন্তু ইসরায়েলের পরাজয়। এবং সমস্ত আরব দেশগুলো, যে আরব দেশগুলোর পরাজয়, যেগুলো আরব বলতে যে গালফ কোঅপারেশন কাউন্সিল যেটা আছে, জিসিসি, সেই জিসিসির যে সদস্য দেশগুলো, তাদের পরাজয় হচ্ছে তারা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন, তারা যে তাদের দেশে সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল হবে, সেজন্য নতুন করে আপনার সব কিছু সাজানো হচ্ছে, নতুন করে সব সাজছে। কিছুদিন আগে 2022 সম্ভবত 22-এ কাতারে এই বিশ্বকাপ ফুটবল হয়েছে। তার মানে তারা এগুলো করতে সক্ষম। তারা আস্তে আস্তে নিজেদেরকে খোলামেলা করতে চাইছিল। তো এই জায়গাটাকে কিন্তু আমেরিকান এবং এই যে ইসরায়েল, এবং যদি খুব মানে ক্রূর ভাষায় বলা হয়, তাহলে ইহুদি লবির একটা বড় হচ্ছে যে এদের কোমর এই একটি যুদ্ধের মাধ্যমে ভেঙে দাও, এবং এই ভেঙে দেওয়ার কাজটি করবে কে? তারই আর এক ভাই ইরানকে দিয়ে তুমি তার কোমরটা ভেঙে দাও। এবং আরব দেশগুলো এটা বুঝে গেছে যে আমেরিকানদের ঘাঁটি গাড়তে দেওয়া হোক, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনা হোক, কোনোটাই আর তার তাদেরকে বাঁচাতে পারবে না। রক্ষা কবচ না। এই কারণে একটি নিউজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি সম্ভবত এটা কোন ইয়েতে দেখছিলাম ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু সম্ভবত আল জাজিরা বা আল জাজিরা অথবা মিডল ইস্ট আই, এরকম কোনো কিছুতে হবে। সেখানে ক্রেমলিনের পক্ষে রাশিয়া কিন্তু এই সুযোগটা নিয়ে ফেলেছে। ক্রেমলিনের পক্ষে প্রস্তাব দেওয়া হচ্ছে যে আসো, তোমাদের সঙ্গে সম্পর্ক আমরা ভালো করি। তার মানে এখন রাশিয়া তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে চায়, এবং তার জন্য যদি আরব দেশগুলো ভবিষ্যতে ঝোঁকে, তারা কিন্তু ইতিমধ্যেই ব্রিক্সের সদস্য হয়েছে, এবং নিরাপত্তার জন্যও যদি এই দেশগুলো ঝোঁকে, তাহলে কিন্তু আমেরিকার দিন যে শেষ, এইটা কিন্তু আজ হয়তো হবে না, কালকেই হয়তো আমেরিকার দিন শেষ হবে না, কিন্তু এই দিন শেষের শুরুটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।